সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। কেউ যখন বলেন তিনি আমার কথায় অনুপ্রাণিত হয়ে মুক্ত অপারেটিং সিস্টেম GNU লিনাক্স ব্যবহার করতে শুরু করেছেন, আমার তখন মনে হয় এসব ভিডিও বানানো পুরোপুরি সার্থক। আমি আশা রাখি একসাথে মিলে আমরা মুক্ত সফটওয়্যার আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব। যতদিন যাবে তত বেশি ব্যবহারকারী মাইক্রোসফট উইন্ডোজের মতো অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি জগৎ থেকে বেরিয়ে এসে সত্যিকার কম্পিউটিং স্বাধীনতার স্বাদ পাবেন। তবে উইন্ডোজে অভ্যস্ত ব্যবহারকারীরা GNU লিনাক্সে আসতে নানা কারণে দ্বিধা বোধ করেন। আমার অভিজ্ঞতায় দেখেছি তাদের প্রধান ভয় কমান্ড লেখা নিয়ে। তারা মনে করেন GNU লিনাক্স মানেই কমান্ড লাইন, অর্থাৎ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হলে কিছু দুর্বোধ্য কমান্ড অনেকটা জাদু মন্ত্রের মতো না বুঝে মুখস্থ করতে হবে। 2026 সালে এসে এই ভয় এখন অনেকটাই ভিত্তিহীন। GNU লিনাক্সের বিভিন্ন ডেস্কটপ বান্ধব ডিস্ট্রিবিউশন ইনস্টল ও ব্যবহার করতে এখন একটি কমান্ড লেখারও প্রয়োজন নেই। এটা সত্যি মাইক্রোসফট উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কেন্দ্র করে গড়ে তোলা। অপরদিকে GNU লিনাক্সের মতো ইউনিক্স সিস্টেমের মূল কাঠামো টেক্সট ভিত্তিক। এখানে GUI একটা বাড়তি সংযোজন। তা সত্ত্বেও মুক্ত ইউনিক্স জগতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা ডেস্কটপ এনভায়রনমেন্ট কোনো দিক দিয়েই আর উইন্ডোজের চাইতে পিছিয়ে নেই। এই বিষয়গুলি আমাদের ভিডিওতে একাধিকবার উঠে এসেছে। এখন কথা হলো, GNU লিনাক্স ব্যবহার করতে যদি আর কমান্ড লেখার প্রয়োজন না হয়, তাহলে কমান্ড লাইনকে কি আমরা নিশ্চিন্তে জাদুঘরে পাঠিয়ে দেব? কমান্ড লাইন ইন্টারফেস কি এখন অপ্রাসঙ্গিক? এই প্রশ্নের উত্তর আমার কাছে অন্তত না। একদিকে নতুন ব্যবহারকারীরা যেরকম কমান্ড লাইন নিয়ে দ্বিধায় থাকেন, কিছু সংখ্যক ব্যবহারকারী কিন্তু এই কমান্ড লাইন শেখার জন্যই GNU লিনাক্সে আসেন। এদের একটি অংশ হ্যাকিং শিখতে চান। আমি ব্যক্তিগতভাবে মনে করি কমান্ড লাইনে ভালোভাবে অভ্যস্ত না হলে হ্যাকিং, সেটা আমরা যে অর্থেই দেখি না কেন, ভালোভাবে শেখা সম্ভব নয়। বেশ কিছু কাজ আছে যেগুলি GUI দিয়ে করা সময় সাপেক্ষ বা কিছু ক্ষেত্রে অসম্ভব। মুক্ত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কম্পিউটিং স্বাধীনতা অর্জনের কথা বললাম একটু আগেই। আমার মনে হয় এই স্বাধীনতা পাওয়ার জন্য শুধু GUI দিয়ে কম্পিউটার ব্যবহার করলেই হয় না, কম্পিউটার জিনিসটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা মৌলিক ধারণাও থাকা জরুরি। এই ধারণা অর্জন কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমেই সম্ভব। GNU লিনাক্স বা অন্যান্য মুক্ত ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য এরকম অসাধারণ কিছু কমান্ড লাইন প্রোগ্রাম রয়েছে যেগুলির সত্যিকার কোনো GUI বিকল্প নেই। এই প্রোগ্রামগুলি যদি আমরা কখনো ব্যবহার না করে থাকি, কমান্ড লাইন ঠিক কতটা শক্তিশালী হতে পারে হয়তো সেই ধারণাই আমরা পাবো না। তো কমান্ড লাইন ইন্টারফেস শুধু যে প্রাসঙ্গিক তাই নয়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কখনোই পুরোপুরি এর জায়গা নেবে না, সেটা প্রমাণ করার জন্য শক্তিশালী কিছু প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলবো, যেগুলি প্রাত্যহিক জীবনে ছোট বড় নানা কাজে আমরা ব্যবহার করতে পারি, আবার যেগুলি মোটামুটি সব ইউনিক্স সিস্টেমেই পাওয়া যায়। এসব কমান্ড ব্যবহার করা একদিকে যেমন সহজ, এগুলির মাধ্যমে কম্পিউটিং ব্যাপারটাই আমরা নতুন করে আবিষ্কার করতে পারি। এরকমই কয়েকটি কমান্ডের সাথে চলুন পরিচিত হওয়া যাক। ধরুন আপনার কাছে শখানেক ছবি আছে। ছবিগুলির আকার অনেক বড়, 48 মেগাপিক্সেল বা এরকম ক্যামেরায় তোলা। এই ছবিগুলি আপনি ছোট আকারে নিয়ে আসতে চান। এরকম কাজের জন্য অনেক রকম GUI প্রোগ্রাম আছে, কিন্তু একটা একটা করে ছবি রিসাইজ করতে গেলে আপনাকে কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে বসতে হবে। ইমেজ ম্যাজিক নামে একটি প্রোগ্রামের মাধ্যমে এই কাজটি আমরা একটি মাত্র কমান্ড লিখে করে ফেলতে পারি। সবগুলি ছবি আপনি একটি ডাইরেক্টরি বা ফোল্ডারে রাখুন। সেখানে রিসাইজ করা ছবি রাখার জন্য আরেকটি ডাইরেক্টরি তৈরি করুন। ধরুন সেটার নাম দেওয়া হলো রিসাইজড। টার্মিনাল থেকে ছবির ডাইরেক্টরিতে এসে এই কমান্ডটির মাধ্যমে সব ছবি রিসাইজ করে ফেলুন। রিসাইজ হওয়া ফাইলগুলি এই রিসাইজড নামের ডাইরেক্টরিতে জমা হবে। আকার পরিবর্তন করা ছাড়াও ইমেজ ম্যাজিক দিয়ে কমান্ড লাইনের মাধ্যমে ছবি এডিট সংক্রান্ত সহজ ও কঠিন নানা রকম কাজ করা সম্ভব। একইভাবে ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কমান্ড লাইন প্রোগ্রাম FFmpeg। একটা খুব সহজ এবং জরুরি উদাহরণ দেই। ধরুন একটা ভিডিও ফাইল থেকে মাত্র 10 সেকেন্ড আপনার প্রয়োজন। এই 10 সেকেন্ড আপনি কেটে আলাদা করতে চান। আবার ভিডিওটির গুণগত মান যেন অক্ষুণ্ণ থাকে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। বড় আকারের ভিডিও এডিটরে এই কাজটা খুব সহজে করার উপায় নেই। FFmpeg এর সাহায্যে
এক লাইনের একটি কমান্ড লিখেই এটা করা সম্ভব। এখানে এই large.mp4 ফাইলটি থেকে যে সময়টি আমরা আলাদা করতে চাই সেটি উল্লেখ করে দিয়ে trimmed.mp4 নামের আলাদা একটি ভিডিও ফাইল পাবো। -c কপি অপশন থাকার কারণে মূল ভিডিও ফাইলটি রি-এনকোড হবে না, অর্থাৎ ভিডিওর মান কমে যাবার কোনো সম্ভাবনা নেই। ইমেজম্যাজিক এবং FFmpeg উভয়ই অত্যন্ত উচ্চতর এবং আধুনিক দুটি প্রোগ্রাম, যেগুলির নানা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিকল্প তৈরি হলেও ঠিক কোনোটি এদের জায়গা নিতে পারেনি। কম্পিউটার বা হিসাব যন্ত্র জিনিসটা আসলে যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, অর্থাৎ গাণিতিক হিসাব কষা, সেই কাজটা আমরা বেশিরভাগ সময় গ্রাফিক্যাল প্রোগ্রাম দিয়েই করে থাকি। বেশিরভাগ সময় আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্টের ডিফল্ট ক্যালকুলেটর প্রোগ্রাম সেটা দিয়েই আমরা হিসাব কষি। কিন্তু তার চাইতে বেশি জটিল কিছু প্রয়োজন হলে এই হিসেব কষার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হবে প্রোগ্রামিং ভাষা। গাণিতিক সমস্যা কোড লেখার মাধ্যমে কম্পিউটারের কাছে উপস্থাপনের জন্যই মূলত হাই লেভেল প্রোগ্রামিং ভাষার জন্ম হয়েছিল। তবে ফোরট্রান বা জুলিয়ার মতো ভাষার পরিবর্তে আমরা সহজ সরল হিসাবের জন্য ইউনিক্সের ঐতিহ্যবাহী বিসি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ইউনিক্সের বেশিরভাগ আদি কমান্ডের মতোই বিসি এর সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্সনটি গ্নু প্রকল্পের তৈরি। গ্নু বিসি একই সাথে ইন্টারপ্রিটার হিসেবে ব্যবহার করা যায়, আবার অনেকটা স্ক্রিপ্টিং ভাষার মতো ব্যবহার করা সম্ভব। একই সাথে এটি অন্যান্য প্রোগ্রামের সাথে জুড়েও ব্যবহার করা সম্ভব। ইন্টারেক্টিভ আকারে ব্যবহারের একটি উদাহরণ হিসেবে আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখতে পারি। একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা a এবং ভূমি b যদি আমরা জানি, তাহলে ত্রিভুজটির অতিভুজ c বের করা যাবে, কেননা এর বর্গ হবে a এর বর্গ এবং b এর বর্গের যোগফলের সমান। বিসি প্রোগ্রাম চালু করে আমরা সোজাসাপটা ভেরিয়েবল ডিফাইন করে দিই। এরপর সি স্কোয়ার্ড নামে একটি ভেরিয়েবল নির্দেশ করে দিই, যেটা হবে a এর বর্গ এবং b এর বর্গের যোগফল। এবার স্কোয়ার রুট সি স্কোয়ার্ড লিখে এন্টার চাপলেই আমাদের অতিভুজের দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, এভাবে অঙ্ক করার মানে কি? যে কোনো গ্রাফিক্যাল ক্যালকুলেটরই তো এই হিসেব কষতে পারে। বিসি ব্যবহার করার অন্যতম কারণ আমার মনে হয় এটি কোড লিখে কম্পিউটার ব্যবহারে আমাদের অনেকটা অভ্যস্ত করে দেয়। বিসি একই সাথে একটি গাণিতিক হিসেব কষার ভাষা, যেটি সি ভাষার সাথে মিল রেখে তৈরি। আমার মনে হয় সত্যিকার সি শেখার আগে নিজেকে প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধারণার সাথে অভ্যস্ত করতে বিসি সহায়ক হতে পারে। এছাড়া উদাহরণে দেখানো এই ছোট্ট হিসেবটির বাইরেও বিসি বেশ জটিল গাণিতিক হিসেব কষতে সক্ষম, যেগুলি গ্রাফিক্যাল ক্যালকুলেটরে করাটা অনেক সময়ই জটিল মনে হতে পারে। কম্পিউটার ব্যবহার করতে গিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির একটি হলো সার্চ করা। অপারেটিং সিস্টেমের প্রতিটি অংশে সহজবোধ্য টেক্সটকে প্রাধান্য দেওয়া ইউনিক্স অপারেটিং সিস্টেমে এই খোঁজাখুঁজি ব্যাপারটা আরও বেশি প্রাসঙ্গিক। ইউনিক্সের জন্মলগ্নেই এর নির্মাতা কেন থমসন টেক্সট সার্চ করার জন্য গ্রেপ প্রোগ্রামটি তৈরি করেন। গ্নু লিনাক্স সহ আরও কিছু আধুনিক ইউনিক্সে গ্রেপের যে সংস্করণটি আমরা দেখতে পাই সেটি গ্নু প্রকল্পের তৈরি। গ্নু গ্রেপকে সোজাসাপটা সার্চ টুল বললে প্রোগ্রামটির অপমান হয়। কোনো কিছু খোঁজার বিভিন্ন অ্যালগোরিদম এতটা উৎকর্ষতায় এখানে ব্যবহৃত হয়েছে যে কম্পিউটিং বিজ্ঞানের ইতিহাসেরই বলতে গেলে একটি মাইল ফরওয়ার্ড প্রোগ্রাম এই গ্নু গ্রেপ। যেহেতু ব্যাশ বা অন্যান্য ইউনিক্স শেলে একটা প্রোগ্রামের টেক্সট আউটপুট নিয়ে অন্যান্য প্রোগ্রামে অনায়াসে ব্যবহার করা যায়, গ্রেপ দিয়ে করার মতো কাজের ক্ষেত্রেও বিশাল। যেমন ধরুন, আপনি রুট ডাইরেক্টরির সব সাব ডাইরেক্টরির তালিকা নিয়ে সেখান থেকে কিছু খুঁজে বের করবেন। এই কাজটি একটি মাত্র লাইনের কমান্ড দিয়ে করা সম্ভব। সার্চের ক্ষেত্রে যতই GUI টুল থাকুক, গ্রেপের প্রতিদ্বন্দ্বী এখনও নেই। টেক্সট ফাইল হোক বা অন্য কোনো প্রোগ্রামের আউটপুট হোক, সার্চ করা ছাড়াও টেক্সটে নানা রকম কাজ করতে হয়। যেমন ধরুন, গ্রাফিক্যাল টেক্সট এডিটরে আমরা কোনো শব্দ খুঁজে সেটা রিপ্লেস করে থাকি। শব্দ বলতে আমরা যা বুঝি সেটা আসলে ক্যারেক্টার ধারা বা স্ট্রিম। স্ট্রিম এডিটর নামটির সংক্ষিপ্ত রূপ সেড, যেটি গ্রেপের পাশাপাশি টেক্সট ফাইল নিয়ে কাজ করার জন্য খুবই উপকারী একটি প্রোগ্রাম। তবে টেক্সট নিয়ে কাজ করার জন্য পূর্ণাঙ্গ মাত্রার একটি প্রোগ্রামিং ভাষাই তৈরি হয়েছিল ইউনিক্সের জন্য। এই স্ক্রিপ্টিং ভাষার নাম AWK বা অক।
আজকের ভিডিওর সীমিত পরিসরে এই আস্ত ভাষা নিয়ে কথা বলার সুযোগ নেই, তবে সহজ এবং সাধারণ এই ভাষা অনেক ক্ষেত্রেই পার্ল বা পাইথনের মতো বড় আকারের স্ক্রিপ্টিং ভাষার পরিবর্তে সহজে ব্যবহার করা যেতে পারে। গ্রেপ, সেড এবং অক এই তিনটি প্রোগ্রাম ইউনিক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখনও খুবই গুরুত্বপূর্ণ। বুটেবল ইউএসবি তৈরির জন্য এখন প্রায় ডজন খানিক প্রোগ্রাম আছে, তবে ব্যক্তিগতভাবে আমি এখনও ডিডি কমান্ড ব্যবহার করে থাকি, যেটা আমার চ্যানেলের নিয়মিত দর্শকেরা নিশ্চয়ই খেয়াল করেছেন। ইমেজ ম্যাজিক বা এফএফএমপিজি এর ক্ষেত্রে যেটা বললাম, ডিডি এর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। একটিমাত্র লাইনের কমান্ড লিখে কাজ হয়ে যাচ্ছে, এটা আমার কাছে একটা গ্রাফিক্যাল প্রোগ্রামে এখানে ওখানে একাধিক মাউস ক্লিক করার চাইতে সহজ মনে হয়। বুটেবল ইউএসবি ডিভাইস তৈরি ছাড়াও ফাইল সিস্টেম নিয়ে কাজ করার জন্য ডিডি চমৎকার একটি প্রোগ্রাম। কাছাকাছি নামের আরেকটি প্রোগ্রাম হলো গ্নু ডিডি রেস্কিউ। এটির কাজ ক্ষতিগ্রস্ত কোনো স্টোরেজ ডিভাইস থেকে নিরাপদে তথ্য উদ্ধার করা। সেই ডিভাইসটি সিডি, ডিভিডি কিংবা হার্ড ডিস্ক বা এসএসডি হতে পারে। গ্নু ডিডি রেস্কিউ এর কাজ কিছুটা ডিডি এর সাথে তুলনীয় হলেও এটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি প্রোগ্রাম। ক্ষতিগ্রস্ত স্টোরেজ থেকে তথ্য উদ্ধারের জন্য ডিডি রেস্কিউ যেরকম সূক্ষ্ম অ্যালগোরিদম ব্যবহার করে থাকে, তার সেরকম প্রতিদ্বন্দ্বী অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি জগতেও পাওয়া যায় না। আপনার কারো আধা নষ্ট ডিস্ক থেকে প্রয়োজনীয় তথ্য উদ্ধারে অবশ্যই ডিডি রেস্কিউ ব্যবহার করে দেখতে পারেন। মাঝে মধ্যে দেখা যায় ডিস্ক অক্ষত থাকলেও কোনো জরুরি ফাইল মুছে গেছে, কিংবা ভুলে আমরা আস্ত একটা পার্টিশনেই ডিলিট করে দিয়েছি। সেক্ষেত্রে কি উপায়? এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফটোরেক। ফটো ছাড়াও মোটামুটি সব রকম হারানো ফাইল এই প্রোগ্রামটি উদ্ধার করতে সক্ষম। কমান্ড লাইন প্রোগ্রাম হওয়া সত্ত্বেও প্রোগ্রামটির ব্যবহার বিধি অত্যন্ত সহজ। সব ফাইল না হলেও আমি বেশ কবার ফটোরেক ব্যবহার করে হারিয়ে যাওয়া অনেক ফাইলই উদ্ধার করতে পেরেছি। এছাড়া আস্ত পার্টিশন পুনরুদ্ধার বা করাপ্টেড ফাইল সিস্টেম ঠিক করার কাজে রয়েছে একই সংস্থার তৈরি আরেকটি মুক্ত কমান্ড লাইন টুল, টেস্ট ডিস্ক। মুক্ত সফটওয়্যার সংস্কৃতির কারণেই এই অসাধারণ টুলগুলি আমরা দৈনন্দিন ব্যবহারের জন্য হাতের নাগালে পেয়েছি। এই ভিডিওতে আমি নিজে ব্যবহার করেছি এরকম অল্প কয়েকটি কমান্ড লাইন প্রোগ্রামের কথাই তুলে ধরলাম। এদের প্রত্যেকের কার্যকারিতা অনেক বিশাল, যেটা একটি ভিডিওতে পরিপূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। আপনারা ইন্টারনেটে এগুলি ব্যবহারের বিশদ দিক নির্দেশনা পাবেন। এই প্রোগ্রামগুলির বাইরে শত শত অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড লাইন প্রোগ্রাম রয়েছে, যেগুলির মাধ্যমে জিইউআই দিয়ে করতে হয় এরকম কাজ অনেকটা দ্রুত করা সম্ভব। এদের কয়েকটি এরই মধ্যে আমার চ্যানেলে তুলে ধরেছি, যেমন ব্যাশ, টেক, ভিআই এবং ইম্যাক্স। কমান্ড লাইনের আরেকটি সুবিধা হলো সূক্ষ্মতম নিয়ন্ত্রণ। সংখ্যা হোক, ক্যারেক্টার হোক বা পিক্সেল, সব রকম কাজের জন্য কমান্ড লাইনে আপনি প্রতি বিট তথ্য নিজে হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ধরুন, শব্দের ভলিউম নিয়ন্ত্রণের জন্য মাউস ধরে একটা স্লাইডার সরানোর চাইতে WPCTL কমান্ডের মাধ্যমে এরকম একটা কমান্ড দিয়ে আপনি এক নিমিষে ভলিউম ঠিক অর্ধেকে নিয়ে আসতে পারবেন। বিসি ক্যালকুলেটর প্রসঙ্গে যেটা বললাম, এভাবে কম্পিউটার ব্যবহারে প্রোগ্রামিং শিখতে গিয়েও আমরা উপকৃত হব। এখন আপনি যদি বলেন, প্রোগ্রামিং শেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, যেভাবে কম্পিউটার চলছে আমি সেভাবেই চালিয়ে যাব, তাতেও কোনো ক্ষতি নেই, কেননা মুক্ত অপারেটিং সিস্টেম গ্নু লিনাক্স এখন আগের চাইতে অনেক বেশি ডেস্কটপ ব্যবহারকারী বান্ধব, এবং যেসব দিকে এখনও ত্রুটি রয়ে গিয়েছে অত্যন্ত দ্রুত গতিতে সেসব কাটিয়ে তোলা হচ্ছে। তারপরও ব্যাশ এখনও প্রথম শেখার জন্য চমৎকার একটি প্রোগ্রামিং ভাষা। বিসি এখনও গাণিতিক হিসাবের জন্য চমৎকার একটি প্রোগ্রাম। এগুলির ব্যবহার শিখলে আপনি গ্নু লিনাক্সের বাইরে অন্যান্য ইউনিক্স অনুরূপ সিস্টেম, যেমন ধরুন ম্যাকওএসে এসেও সেই বিদ্যা কাজে লাগাতে পারবেন। আবার কমান্ড লাইন প্রোগ্রামগুলি নির্দিষ্ট কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট বা গ্রাফিক্যাল টুলকিটের উপর নির্ভর করেন না। এর আগে আমরা নিজে হাতে একটা কম্পোজিটরের সাথে অন্যান্য উপাদান যুক্ত করে ডেস্কটপ এনভায়রনমেন্ট তৈরির ব্যাপারটা দেখেছিলাম। সেরকম ক্ষেত্রে ধরুন গ্নোম বা KDE এর জন্য তৈরি টাস্ক ম্যানেজার ব্যবহার না করে কমান্ড লাইন থেকে টপ কিংবা PSAUX ব্যবহার করতে পারি। আবহাওয়া দেখার জন্য গ্রাফিক্যাল অ্যাপের উপর নির্ভর না করে সহজ একটা ব্যাশ স্ক্রিপ্ট দিয়েই এই কাজটা করা সম্ভব।
বেশিরভাগ ক্ষেত্রেই GUI টুলগুলির চাইতে কমান্ড লাইন টুলগুলি অনেক বেশি নির্ভরযোগ্য এবং এগুলিতে কিছু বিগড়ে গেলে সমস্যা চিহ্নিত করা ও সমাধান বের করাও অনেক সহজ। কম্পিউটার একটা ডিজিটাল যন্ত্র এবং যত আধুনিক GUI আসুক না কেন, কম্পিউটারকে কমান্ড দিয়ে কাজ করানোর ব্যাপারটা কখনোই বিলুপ্ত হবে না। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানান এবং দৈনন্দিন কাজে যেসব কমান্ড লাইন প্রোগ্রাম ব্যবহার করেন সেগুলির কথা বলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে আজকেই প্রথম এসে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।